চাচাতো ভাইয়ের পার্সোনাল মোবাইলে গ্যালারি ভর্তি নিজের ছবি দেখে চরম পর্যায়ে অবাক হয়ে গেল তে। কাপা হাতে দ্রুত মোবাইলের পুরো গ্যালারি ফাইল পর্যবেক্ষণ করলো তে। গ্যালারিতে মোট 8টা ফাইল, প্রত্যেকটার নিকনেম আলাদা আলাদা, বছর দেওয়া। প্রত্যেকটা ফাইলে হাজার হাজার ছবি। তীর গলা শুকিয়ে এলো। তার মানে প্রত্যেক বছরের ছবি আলাদা আলাদা করে রাখা। ভাইয়ের মোবাইলে বোনের ছবি থাকবে এটা অন্যায় কিছু নয়, তাই বলে এত ছবি, তাও শুধুমাত্র তার। জাংকুকের ফোন দুইটা, একটা পার্সোনাল যেটা ও কাউকে ধরতে দেয় না, আর একটা ফোন আছে আজ তের হাতে, সেই পার্সোনাল ফোনটাই যেখানে ও ছাড়া আর কারোর ছবি নেই। সম্পর্কে জাংকুক তের চাচাতো ভাই। জাংকুক তের সম্পর্কে একটা বড় মারপ্যাচ রয়েছে। দুজনের জীবনে খানিকটা ট্র্যাজেডি, শূন্যতা রয়েছে। সিলেটের শহর থেকে কিছুটা দূরে তাদের বাড়ি। তের বাবা তবে জন্মদাতা নয়, তের মা দ্বিতীয় বিয়ে করে যখন তের বাবা মারা যায়। ছোটবেলা থেকে মায়ের অযত্নে তে বড় হয়েছে। এদিকে তের ছোট চাচার ছেলেই হচ্ছে জাংকুক। জাংকুকের ছোট একটা ভাই আছে যার নাম সবিন। সবিন আর তে একই বয়সের। তে আর জাংকুকের ঘরটা দোতলার পাশাপাশি। ওদের সব ভাই বোনের ঘরে দোতলায়। নিজেদের ঘর থেকে বেরিয়ে তে নিচে যাওয়ার জন্য বেরিয়েছে, তখনই জাংকুকের ঘর থেকে ফোনের আওয়াজ পেয়ে জাংকুকের ঘরে নির্দ্বিধায় ঢুকে যায়। ফোনটা ধরতে ধরতে কলটা কেটে যায়। জাংকুক সচরাচর বাড়িতে থাকে না, ও ঢাকা থেকে পড়াশোনা করে। 2 দিন হলো বাড়িতে এসেছে। জাংকুক প্রেম টেম করে কিনা সেই উদ্দেশ্যেই তে ফোনটা নিয়ে ঘাটাঘাটি শুরু করে দেয়। সে লুকিয়ে লুকিয়ে দেখেছিল লক, তবে ও এমন কিছু দেখলো যা ওকে ভিতর থেকে নাড়িয়ে দিল। ওর সকল ছবিগুলো দেখে হঠাৎ বাইরে থেকে কারো পাওয়ার আওয়াজ শুনে তে তড়িঘড়ি করে ফোনটা রিফ্রেশ করে লক করে ফেললো। জাংকুক আচমকা নিজের ঘরে তেকে দেখে চমকে উঠলো। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বলে উঠলো, কিরে তুই এখানে, কিছু বলবি? তে নিজেকে সামনে নিয়ে বলল, না ভাই, আসলে ঘরে তোমার ফোনটা বাজছিল, কে ধরছিল না তাই ভাবলাম এসে দেখি। এই কথা শোনা মাত্রই তের হাত থেকে জাংকুক সাথে সাথে ফোনটা নিয়ে নিল। তে ইতস্ত নিয়ে বলে উঠলো, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি দেখো আমি যাচ্ছি। এই বলে তে যাওয়ার আগে একবার জাংকুকের চোখের দিকে তাকালো। জাংকুক নিজে ওর দিকে তাকিয়ে রয়েছে। আজ কেন জানি তের ওই দৃষ্টিজোড়া ভীষণ অস্বস্তিকর লাগলো। কিছু সত্য চোখের সামনে এসে দাঁড়ালে মানুষ অন্ধ হয়ে যেতে চায়। আর কিছু বিশ্বাস এত চড়া দামে ভাঙতে হয় যে জীবনের সমস্ত সমীকরণই উলটপালট হয়ে যায়। জাংকুকের ঘর থেকে যখন তে বের হয়ে এলো, তখন তার নিজের পায়ের আওয়াজটাই তার কাছে কেমন যেন অচেনা ঠিক ছিল। দোতলার দীর্ঘ বারান্দাটা পেরিয়ে নিজের ঘরের দরজায় এসে যখন ও হাত রাখলো, ওর হাত দুটো তখন কাঁপছে। ভিতর থেকে একটা তীব্র অস্বস্তি আর অজানা আতঙ্ক এসে ওকে গ্রাস করতে চাইছে। ওর মনের কথাগুলো মানতে চাইছে না। এতগুলো ছবি, বছর বছর ধরে সাজানো এক একটা ফাইল। তে বিছানা থাপ করে বসে পড়লো। যে জাংকুক ভাইয়াকেও ছোটবেলা থেকে বিপদে আপদে নিজের সবচেয়ে বড় ঢাল দেখে এসেছে, যার সাথে সময় কাটালে ও মায়ের অবহেলা কিংবা বাকিদের কটু কথা নিমেষেই ভুলে যেত। আজকে তবে সেই মানুষটার মনে ওর জন্য কোনো নিষিদ্ধ স্থান তৈরি হয়েছে। তের এই একলা জীবনে আক্ষেপের তো কোনো শেষ ছিল না। মায়ের এক চিলতে ভালোবাসা পাওয়ার আক্ষেপ, নিজের জন্মদাতা বাবার শূন্যতার আক্ষেপ, কিন্তু এত কিছু বড় একটা বড় ভাই কিংবা ছোট ভাইয়ের আক্ষেপ ওর মনে কোনোদিনে দাগ কাটতে পারেনি। কারণ ওর জীবনে জাংকুক ছিল এমন এক বটবৃক্ষ যাকে পাওয়ার পর ভাই বা বন্ধুর কোনো অভাবই কখনো অনুভব হয়নি। আবার একই বয়সী সবিনের সাথে ওর সম্পর্কটা ছিল ভীষণ মধুর, খুনসুটিতে ভরা। এই বাড়িতে এসে ও হয়তো অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু বিনিময়ে বন্ধুর মতো কতগুলো ভাই বোন তো পেয়েছে। আর তাদের মধ্যে গোটা বাড়ির ওদের ভাই বোনের সম্মান, ভরসা আর শেষ আশ্রয় ছিল কেবল একজনই, সে জাংকুক। তবে সেই মানুষটার ফোনের 8টা গোপন ফাইলে কড়া পাহারায় বন্দিতে। তবে কি জাংকুক থেকে আঁকড়ে রাখতে রাখতে নিজের মনের পিঞ্জিরা তো বন্দি করে ফেলেছে? একে কি বলে রক্তের ব্যবধান? উত্তর খুঁজে পেল না তে। কাঁপতে কাঁপতে নিজের ঘরের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কাঁচের ওপার থেকে যে প্রতিবিম্বটা ভেসে উঠল, সেটা যেন ওর নিজেরই চেনা রূপ নয়। নিজের ফ্যাকাশে রক্তহীন মুখ আর চোখের কোণে জমে থাকা এক আকাশ বিস্ময় ও আতঙ্ক দেখে ও নিজেই চমকে উঠল। নিজের ভেতরের কাঁপনটা ঢাকতে ও 2 হাতে শক্ত করে ড্রেসিং টেবিলের কাঠটা খামচে ধরলো। নিজের মনকে বোঝানোর চেষ্টা করলো, না তে, তুই বড্ড ভুল ভাবছিস। ভাইয়া তোকে খুব ভালোবাসে, ছোট বোন হিসাবে। সেন্টারের খাতিরেও তো এত ছবি জমিয়ে রাখতে পারে, এতে এত অবাক হওয়ার কি আছে? যে মানুষটাকে ও ভাইয়ের আসনে বসিয়েছে, আজ যদি তার চোখের ওই স্নেহের আড়ালে অন্য কোনো পুরুষের তীব্র অধিকার বোধ লুকিয়ে থাকে, তবে তে দাঁড়াবে কোথায়? ওর শেষ আশ্রয়টুকু যে এক ঝটকায় হারিয়ে গেল। সেই সকাল থেকে
একবারও তে নিচে নামেনি। জিহাব তের মা চেঁচিয়ে কয়েকবার ডেকেছিল, তবুও তে নিজেকে খানিকটা সময় দিয়েছে। জাঙ্কুকও কোনো কাজে বাইরে গিয়েছিল। তে যখন নিচে নেমে এলো তখন দুপুরের খাওয়ার সময় বাড়ির সবাই একসঙ্গে খেতে বসবে টেবিলে। তে জাঙ্কুকের সামনে নিজেকে অপ্রস্তুত দেখাতে চায় না। তে না গেলেও জাঙ্কুক নিজে ওকে ডাকতে আসবে, আর সেটা ছোটবেলা থেকেই হয়ে আসছে। এতে কেউ কিছু মনে করবে না। নিচে বসার ঘরে যখন বাড়ির চিরচেনা ব্যস্ততা, তখন সুভাষ সোফায় বসে খবরের কাগজ পড়ছেন। তেকে নিচে নামতে দেখে তিনি হাসি মুখে বলে উঠল, কি রে মা, দুপুরে খাওয়া দাওয়া করবি না? তোর মা তোকে ডাকছিল। তে বাবার দিকে তাকে একটু জোরপূর্বক হাসার চেষ্টা করলো। এই মানুষটা নিজের রক্ত না হয়েও ওকে আগলে রেখেছেন। কিন্তু রান্নাঘরের দিকে তাকাতেই দেখলো তার মা ছোট বোনটিকে পরম আদরে খাইয়ে দিচ্ছেন। তের বুকের ভেতরটা একটা দীর্ঘশ্বাসে দলা পাকিয়ে উঠল। মায়ের এই আদরটুকু ও কোনোদিন পায়নি, কিন্তু আজ কেন জানি মায়ের এই অবহেলাও ওকে অতটা ছুটে পারলো না যতটা নাড়া দিয়েছে জাঙ্কুকের এই পার্সোনাল ফোনের স্ক্রিনটা। খাওয়ার টেবিলে সবাই একসাথে বসলো। সবেন বরাবরের মতোই চঞ্চল। জাঙ্কুকও এসে বসলো তে ঠিক পাশের চেয়ারটায়। এমনটা আজ নতুন নয়। সবেন খেতে খেতে বলে উঠলো, ভাইয়া আজ বিকালে কিন্তু আমাদের সেই নদীর ঘাটে যেতে হবে। কতদিন পর তুমি এলে, একটু ঘুরতেও নিয়ে যাবে না? জাঙ্কুক সবেনের মাথায় গাঁটটা মেরে বলল, আগে খাওয়া শেষ কর, বিকেলে সবাই সময় মতো করে রেডি হয়ে থাকবি। আর তে, তুইও রেডি হয়ে থাকিস, আবার যেন আলাদা করে বলতে না হয়। হঠাৎ নিজের নাম শুনে তে চমকে উঠে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকের চোখে সেই চিরচেনা ভাই সুলভ স্নেহ, কিন্তু তের মনে হলো এই চোখের আড়ালে গভীর এক সমুদ্র লুকিয়ে আছে, যার গভীরতা মাপার সাধ্য ওর নেই। ও থমকে গিয়ে বলল, আমার একটু মাথা ব্যথা করছে ভাইয়া, তোমরা যাও। জিহাব পাশ থেকে কটাক্ষ করে বলে উঠল, নবাব জাতির সারাক্ষণ বাহানা, ঘরে বসে থাকা ছাড়া আর তো কোনো কাজ নেই, তাও এত ক্লান্তি। সুগা স্ত্রীকে থামিয়ে বলে উঠল, আহা জিহাব, শরীর খারাপ হতেই পারে, মা তুই ঘরে গিয়ে জিরিয়ে নে। জাঙ্কুক তখন থেকে এক ধ্যানে তের দিকে তাকিয়ে আছে। সবাই এত কিছু বলছে যা ওর ভিতরটা রাগিয়ে দিচ্ছে। জাঙ্কুক তের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলো। ওর চোখের কোণে এক চিলতে সন্দেহ আর উদ্বেগ খেলা করে গেল। ও খুব ভালো করে জানে তে সহজে জাঙ্কুকের কোনো আবদার ফেলে না। তবে আজ এমন কি হলো? তবু জাঙ্কুক কারো কোনো কথায় কর্ণপাত করলো না। নিজের খাওয়া ভালোভাবে শেষ করে উঠে দাঁড়ালো। যাওয়ার আগে তেকে উদ্দেশ্য করে বলল, তে খাওয়ার পরেই মাথা ব্যথার ওষুধ খেয়ে নিবি, সময় মতো তৈরি হয়ে থাকবি, আমি যেন ঠিক সময় সবাইকে ড্রয়িং রুমে দেখতে পাই। ছোট ভাই সবিনকেও বলে গেল, সবিন ঘুরতে যেতে হলে সবাইকে একসঙ্গে ম্যানেজ করে রাখবি, তেকে নিজ দায়িত্বে ওষুধটা খাইয়ে দিস। সবিন হাসি মুখে বলে উঠল, আচ্ছা ভাইয়া। জাঙ্কুক চলে যাওয়ার পর খাওয়ার টেবিলের গোমর ভাবটা কাটলো না। যেসব বিরক্তি ভরে প্লেট ঠেলে উঠে দাঁড়ালো। যাওয়ার আগে তের দিকে এক পলক ছুড়ে দিলেন তপ্ত অবহেলার দৃষ্টি। এদিকে জিন, জাঙ্কুকের মা, নিজের খাওয়া শেষ করে চলে গেল সেখান থেকে। ছেলেকে নিয়ে সে বেশ বিরক্ত। মাঝে মাঝে মনে হয় ওটা তার ছেলেই নয়, রক্তে রক্তে কত দ্বন্দ্ব রেখেছে। সেখানে নিজের ছেলেকে দেখে সে অবাক হয়। সবাই চলে যাওয়ার পর সবিন এসে তের মাথায় হাত বুলিয়ে বলে উঠল, প্লিজ বোন, কষ্ট পাস না, আমরা আছি না, ভাইয়া আছে, তাছাড়া আপুও আছে, আমরা সবাই তাকে অনেক ভালোবাসি। মুহূর্তে তের মনটা শীতল হয়ে উঠল। ওর থেকে কয়েক মাসের ছোট সবিন, তবুও একই ক্লাসের আর কাছাকাছি বয়সের হওয়ায় ওরা একদম বন্ধুর মতো। তে হাসি মুখে ওষুধটা খেয়ে নিল। তারপর আলতো স্বরে প্রশ্ন করলো, আচ্ছা ভাইয়া কি ঢাকায় সত্যি একা একা থাকে? আরে না, ভাইয়ার তো বন্ধুদের অভাব নেই, তবে হ্যাঁ নিজেকে নিয়ে ভাইয়া বড্ড গম্ভীর থাকে, কাউকে এমন পাত্তা দেয় না। কেন বলতো, আজ হঠাৎ ভাইয়াকে নিয়ে এত খোঁজ খবর? তোর আর ভাইয়ের সঙ্গে তো একেবারে আত্মার সম্পর্ক, দুই ভাই বোন যেন একে অপরকে ছাড়া শূন্য। তাহলে আমাকে জিজ্ঞাসা করছিস কেন, ঝগড়া হয়েছে নাকি? এ মাথা নাড়িয়ে বলল, না এমন কিছু হয়নি, এমনি জিজ্ঞাসা করলাম। বিকেল ঠিক 4টে। বাড়ির দরজার সামনে কালো গাড়িটায় জাঙ্কুক ড্রাইভিং সিটে বসা। পেছনের সিটে দুজন বসেছে। আর সবার অপেক্ষার অবসান ঘটিয়ে তে নিচে নেমে এলো। তে একটা লাল রঙের চুড়িদার পরেছে। তে যতক্ষণ না গাড়ির কাছে হেঁটে এলো ততক্ষণ জাঙ্কুক তাকিয়ে রইল ওর মুখটার দিকে। জাঙ্কুক নিজেই তের দিকে তাকিয়ে গাড়ির সামনে দরজাটা খুলে ধরলো। জাঙ্কুকের গলার স্বর একদম শান্ত, তে তে সামনে বস। পিছনে ওই দুই বান্দরের সাথে বসলে তোর মাথা ব্যথা আরো বাড়বে। তে এক মুহূর্তে যেন ইতস্তত করলো। কালকে আগে হলো কোনো দ্বিধা ছাড়াই সে সামনে বসে পড়তো, ওদের বান্দর বলার জন্য মজা করত। আজ কেন জানি জাঙ্কুকের এইটুকু যত্ন ওকে কড়া শাসনে বাধা কোনো মায়াজাল মনে হচ্ছে। কিন্তু পিছনের সিট থেকে সবিন বলে উঠল, হ্যাঁ তে
তুই সামনে যা, আমরা পিছনেই ঠিক আছি। বাধ্য হয়ে তে সামনে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে জাঙ্কুক যখন হাইওয়ের দিকে ধরলো, গাড়ির ভিতরে এসে ঠান্ডা বাতাসও তের ভিতরে অস্বস্তি কমাতে পারলো না। জাঙ্কুক এক হাতে নিখুঁতভাবে গাড়ি ড্রাইভ করছে, অন্য একটা হাত গিয়ার বক্সের উপর রাখা। তের বারবার মনে হচ্ছিল জাঙ্কুকের ওই গম্ভীর চোখ দুটো সানগ্লাসের আড়াল থেকে প্রতি সেকেন্ডে ওকে পর্যবেক্ষণ করছে। সিলেট শহরের কোলাহল ছাড়িয়ে গাড়ি যখন নদীর ঘাটে এসে পৌঁছালো, গাড়ি থেকে নামতেই তে আর তার ছোট বোন এক ছুটে নদীর কিনারায় চলে গেল। মুক্ত বাতাস পেয়ে তীর বুকের ভেতর চেপে থাকা পাথরটা কিছুটা হালকা হলো। ও ধীর পায়ে নদীর পাড় ঘেঁষে হাঁটতে লাগলো। জাঙ্কুক গাড়ি লক করে তীর ঠিক কয়েক কদম পেছনে হাঁটছিল। ওর দৃষ্টি তীর প্রতিটি পদক্ষেপে স্থির। হাঁটতে হাঁটতে তীর যখন একটা বিশাল শিমুল গাছের নিচে এসে দাঁড়ালো, জাঙ্কুক তখন ওর একদম পাশে এসে দাঁড়ালো। সানগ্লাসটা খুলে শার্টের কলারে আটকে জাঙ্কুক নদীর দিকে তাকিয়ে শান্ত গলায় জিজ্ঞাসা করলো, মাথা ব্যথা কমেছে? তে জাঙ্কুকের দিকে না তাকিয়ে নদীর স্রোতের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ কমেছে। তোর কি হয়েছে তে? জাঙ্কুকের কণ্ঠস্বর একটু গম্ভীর শোনালো। ও তের মুখোমুখি এসে দাঁড়ালো। আজ দুপুর থেকে দেখছি তুই আমার চোখ এড়িয়ে চলছিস তে। আমি বাইরে যাওয়ার পর কিছু হয়েছে কি? তে মাথা নাড়িয়ে বলল, না ভাইয়া, কিছু হয়নি। কোনো ভুল করেছি আমি? তোকে কষ্ট দিয়েছি? তের বুকটা ধরফর করে উঠলো। ও জোর করে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। এমন কিছুই না ভাইয়া, আসলে শরীরটা ভালো লাগছিল না তো তাই। আমাকে মিথ্যে কেন বলছিস? তুই কি জানিস না তোর চেয়েও আমি তোকে বেশি চিনি। জাঙ্কুক তের কথা কেড়ে নিয়ে একদম এগিয়ে এলো। ওর গলার স্বর আর একটু নিচু, কিন্তু তাতে এক অদ্ভুত অধিকারবোধ মিশে আছে। তোর কোন হাসিটা আসল আর কোন হাসিটার পেছনে তুই ক্লান্ত লুকাচ্ছিস সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। আজ সকালে আমার ঘরে যখন এসেছিলি তখন তো সবকিছু ঠিক ছিল, তাহলে এখন কি হয়েছে? কি করেছি আমি বল? তের কাজ ছাকিয়ে বেশ অস্থির কণ্ঠে জাঙ্কুক প্রশ্ন করলো, আমার দিকে তাকাচ্ছিস না কেন? আমার সঙ্গে হাসি মুখে কথা বলছিস না কেন? এই শুনতে পাচ্ছিস? তাকা আমার দিকে। জাঙ্কুকের হাতের স্পর্শে তের মনে হলো ওর শির দ্বারা বেয়ে একটা তীব্র বৈদ্যুতিক তরঙ্গ বয়ে গেল। ও এক ঝটকায় 2 কদম পিছিয়ে গেল। দূর থেকে সবিনের ডাক শোনা যাচ্ছে, ভাইয়া তে এদিকে এসো, নৌকা ঠিক করেছি, মাঝে রাখছে। তে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। জাঙ্কুকের ওই তীব্র দৃষ্টির সীমানা থেকে বাঁচতে ও প্রায় দৌড়ে সেখান থেকে চলে গেল। পেছন থেকে জাঙ্কুক পকেটে হাত গুজে তীরে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। ডান হাত দিয়ে বুকের বাঁ পাশটা খামচে ধরে বিড়বিড় করে বলল, যত দূর খুশি যাওয়ার চেষ্টা করতে। এই পিঞ্জরের সীমানা যে অনেক বড়, তুই চাইলেও এর বাইরে যেতে পারবি না। সমস্ত দুঃখ কষ্ট চুষে নিয়ে আমি এই বুকের মধ্যে তোকে খুব যত্নে রাখবো দেখিস, আর আমিও ভালো থাকবো। নৌকাটা যখন রূপালী নদীর বুক চিরে মাছ নদীর দিকে এগিয়ে চলো, তখন চারপাশের বাতাস আরো ঠান্ডা হয়ে এসেছে। তে আর চোখে একবার জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক দাঁড়িয়ে আছে, বাতাসে জাঙ্কুকের চুলগুলো উঠছে। সানগ্লাসটা চোখে দেওয়া, মনে হচ্ছে চোখ দুটো সদূর পাহাড়ের দিকে নিবদ্ধ। কিন্তু তে খুব ভালো করে জানে জাঙ্কুকের মনোযোগের কেন্দ্রবিন্দু আসলে কোথায়। ওই গভীর চোখের একটা অদৃশ্য সুতো যেন সারাক্ষণ থেকে আষ্টে পিষ্টে বেঁধে রাখছে। না হলে কে বা এমন বিকালের আলোয় কালো চশমা পরে থাকে? সবিন হঠাৎ তের কাঁধে ধাক্কা দিয়ে বলল, তে তুই তো চুপচাপ কেন রে? তুই চুপচাপ থাকলে কোনো কিছু ভালো লাগে না। মাথা ব্যথা এখনো কমেনি? তে জোর করে হাসার চেষ্টা করলো। না রে, এমনি বাতাসটা খুব সুন্দর তাই দেখছিলাম। জাঙ্কুক ওদের কাছে এসে জিজ্ঞাসা করলো, ঢাকায় তোদের ইউনিভার্সিটির ফর্ম তোলা ডেট দিয়েছে না? কাল সকালে আমার সাথে বসবি, তোদের দুজনের সব কাগজপত্র আমি চেক করব। সবিন একটু আমতামতা করে বলল, ভাইয়া আমরা আমাদের এই শহরেই ভর্তি হয়ে যাই, আমরা তো সিলেটও চান্স পেয়েছি। আর তাছাড়া তের ব্যাপারটা দেখেছো? বড় চাচা তো বললো ওকে অত দূরে পাঠাতে চান না। তের সব দায়িত্ব আমার। জাঙ্কুকের গলায় কোনো দ্বিধা নেই, যেন এটা পৃথিবীর সবচেয়ে দ্রুত সত্য। ও কোথায় পড়বে, কোন সাবজেক্টে পড়বে, সব আমি ঠিক করে রেখেছি। কাউকে এটা নিয়ে ভাবতে হবে না। জাঙ্কুকের এই একচেটিয়া অধিকার বোধ আগে তের কাছে পরম নির্ভরতার মনে হতো বড় ভাই থাকতে ওর কোনো চিন্তা নেই। কিন্তু আজ জাঙ্কুকের এই অধিকার তের কাছে একটা অদৃশ্য খাঁচার মতো লাগছে। তে আর নিজেকে সামলাতে পারো না। ও মৃদু কিন্তু শক্ত করায় বলে উঠল, আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে চাই ভাইয়া। জাঙ্কুকের চোখে মনে দুটো সামান্য সংকুচিত হলো। কি বললি তে? তে ঢোক গিলল, ওর হাত দুটো কাঁপছে। আমতামতা করে বলল, আমি বলছিলাম আমার পড়ালেখার সিদ্ধান্তটা আমি নিজে নিতে পারবো, তোমাকে এত কষ্ট করতে হবে না। জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে রইল, তারপর পকেট থেকে ফোনটা বের করে সবিনের দিকে বাইরে দিয়ে বলল, সবিন তুই রোজিকে নিয়ে নৌকার ওই মাথা যা তো,
নদীর ওপারটা ব্যাকগ্রাউন্ডে রেখে রোজির কয়েকটা ছবি তুলে দেয়। সবিন আর রোজি দ্রুত নৌকার ওই প্রান্তে চলে গেল। এবার নৌকার এই অংশে শুধু জাঙ্কুক কাটতে। জাঙ্কুক একটু ঝুঁকে তীর আরো কাছে এলো। তে পিছনে সরতে চাইলো, কিন্তু নৌকার কাঠের বর্ডার ওকে আটকে দিল। জাঙ্কুক তীরের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, তে তোর কি হয়েছে বলতো? কয়েকটা ঘন্টা তোকে বড্ড অচেনা লাগছে। জাঙ্কুক তীর ডান হাতটা আলতো করে নিজের হাতের মুঠোয় নিল। জাঙ্কুকের হাতের উষ্ণতা তীর চামড়া ভেদ করে হৃদয়ে গিয়ে লাগলো। কি হয়েছে বলবি না আমাকে? তুই জানিস না, তুই ছাড়া এতটা আপন আমার আর কেউ নেই। তোর তো বাবা আছে, আমার তুই আছিস। মনে মনে বলে উঠল জাঙ্কুক। তুই এই পিঞ্জরের পাখিতে, আর এই পিঞ্জরের চাবিটা আমি বহু আগে নিজের বুকের ভিতর লুকিয়ে ফেলেছি। তুই ডানা ঝাপটাতে পারিস, কিন্তু উড়ে যাওয়ার আকাশটা আমি তোকে দেব না, কারণ তুই উড়ে গেলে আমি যে নিঃশ্বাস নেওয়ার বাতাসটুকু খুঁজে পাবো না। তুই জাঙ্কুকের মনের কথা না জানলেও মুখে যে কথাগুলো বলেছে সেগুলো শুনে তার চোখ থেকে এক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়লো। তে ঝাপসা চোখে জাঙ্কুকের দিকে তাকালো। সানগ্লাসের ওপাশে জাঙ্কুকের চোখ দুটো কেমন দেখাচ্ছে ও জানে না। তে আলতো করে নিজের হাতটা টেনে নেওয়ার চেষ্টা করে ফিসফিসিয়ে বলল, হাতটা ছাড়ো ভাইয়া। জাঙ্কুক শুনলো না তের কথা, ছাড়লো না হাতটা। তে একটা দীর্ঘ শ্বাস চেপে মুখটা অন্যদিকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুক অন্য হাত দিয়ে তের চিবুকটা আলতো করে নিজের দিকে ফেরালো। ওর চোখ থেকে কালো চশমাটা এখন সরালো, আর সে চোখের অতল অন্ধকারে তে নিজের জন্য এক অদ্ভুত ব্যাকুলতা দেখতে পেল। কাছিস কেন তে? জাঙ্কুকের কণ্ঠস্বর যেন এক বুক আকুলতায় ভরা। জাঙ্কুক জানে তে সহজে কাঁদে না, তবে জাঙ্কুক একটা ধমক দিল তের চোখে পানি এসে যায়। আমার কোনো কথা তোকে আঘাত করেছে? কথা বলছিস না কেন আমার সঙ্গে? না বললে বুঝবো কিভাবে? তে নিজের চিবুকটা জাঙ্কুকের হাত থেকে মুক্ত করার একটা দুর্বল চেষ্টা করে বলল, ভাইয়া হাতটা ছাড়ো। রোজি আর সবিন ওপাশে আছে, ওরা দেখলে কি ভাববে? আশ্চর্য, তোর হাত আজকে কি আমি নতুন ধরেছি? ওরা কিছু ভাববে না, আর ভাবলো আমার কিছু আসে যায় না। জাঙ্কুকের গলা সে চিরচেনা জেদ। আমি জানতে চাই, আজ দুপুরের পর থেকে তোর কি হয়েছে? কেন তুই আমার থেকে দূরে সরে যেতে চাইছিস? এই যে বললি নিজের সিদ্ধান্ত নিজে নিবি, হঠাৎ এই স্বাধীনতার ভূত তোর মাথায় কে চাপালো? টের মনে পড়ে গেল দাদি সেই বিষাক্ত কথাগুলো। পরের মেয়েকে মানুষ করেছিস, কবে না আবার মার সম্মান খাইয়ে 16 আনা পূর্ণ করে ফেলে। বুকের ভেতর চেপে থাকা অভিমান আর তীব্র কষ্টটা এবার তের কণ্ঠস্বরে প্রকাশ পেয়ে গেল। ও জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে ধরা গলায় বলল, স্বাধীনতা সবারই প্রয়োজন ভাইয়া। আমি তো এইবারের আপন কেউ নই। আজ হোক বা কাল আমাকে তো এই বাড়ি ছেড়ে যেতেই হবে। তখন তো আমার সিদ্ধান্ত আমাকেই নিতে হবে, তাই না? নিজের কেউ নয়, আর ছেড়ে যেতেই হবে। এই দুটো বাক্য যেন জাঙ্কুকের বুকে তপ্ত সীসার মতো লাগলো। ও কখনো এই শব্দ দুটো ভাবেনি। ওর চোখের মনে দুটো মুহূর্তের মধ্যে ক্ষোভে আর যন্ত্রণায় কুঁচকে গেল। হাতের মুঠোটা একটু শক্ত হলো, যেন ও তেকে এই মুহূর্তে নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নিতে চায়। জাঙ্কুক ক্ষীণ গলায় বলে উঠল, আর একবার এই কথা তোর মুখ দিয়ে উচ্চারণ করবি না তে। কে কার আপন আর কে কোথায় থাকবে তা সময় ঠিক করে দেবে। জাঙ্কুক হয়তো কিছুক্ষণের জন্য ভুলে গেল তার অবস্থান, তাই সে ভীষণ অস্থির হয়ে বলতে থাকলো, তুই কোথাও যাবি না, কোথাও না। তোর পৃথিবীটা শুধু আমি। স্তব্ধ হয়ে গেল। জাঙ্কুকের এই তীব্র উন্মাদনা যেন ওকে ভয় পাই দিচ্ছিল। ঠিক তেমনি ওর অবচেতন মনকে এক নিষিদ্ধ ভালো লাগা আচ্ছন্ন করে যাচ্ছিল। ঘাটে নৌকা আসলে জাঙ্কুক আগেই নেমে গেল। সবিন দুই বোনকে সযত্নে হাত ধরে নামালো নৌকা থেকে। তের কানে ফিসফিস করে বলল, কি রেতে, তোর মুখটা এখনো অন্ধকার কেন? আমরা কত সুন্দর একটা জায়গায় ঘোরাঘুরি করলাম, কত সুন্দর ওয়েদার, তাও তোর মুখটা এমন অন্ধকার? ভাইয়া বকেছে? তে মাথা নিচু করে বলল, না এমনিতেই ভালো লাগছে না। জাঙ্কুক প্রায় গাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। পিছন থেকে তের আর্তনাদ শুনে পিছনে ফিরে তাকালো। আসলে তে আচমকা পাথরের সঙ্গে বাধা পড়ে নিচে পড়ে যায়। তেকে নিচে পড়ে থাকতে দেখে জাঙ্কুক সাথে সাথে সেখানে দৌড়ে গেল। দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল তের সামনে। তের হাত পা উল্টো করে দেখতে থাকে। অস্থির গলায় বলে ওঠে, বলি কি করে? হ্যাঁ, দেখে চলতে পারিস না? খুব বেশি ব্যথা পেয়েছিস? এই কথা বলে জাঙ্কুক আবার সবিনের দিকে তাকিয়ে বলল, এইটুকু পথ দেখে শুনে নিয়ে আসতে পারিস না? আবার বোন বোন বলে মুখে ফেনা তুলিস? ফের তোকে আমি আরো আশেপাশে দেখেছি তো। ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি। তো এখানে একটা কাতর গলায় বলে উঠলো, আমি ঠিক আছি। ওকে বকছো কেন ভাইয়া? ও তো আর আমাকে ফেলে দেয়নি। জাঙ্কুকের নজর পড়লো তের পায়ে, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। জাঙ্কুক চোখ জোড়া বন্ধ করে নিজেকে খানিকটা ধাতস্থ করে নিল। তের চোখের দিকে তাকিয়ে দেখলো মেয়েটা ব্যথায় চোখ মুখ খিচে বসে রয়েছে। জাঙ্কুক বেশ শক্ত গলায় বলল, আমাকে শেষ না করা অবধি তো শান্তি নেই, তাই না? জাঙ্কুক তার পকেট থেকে টিস্যু বের করে তের পায়ে রক্তটা মুছে নিল।
তারপর তেকে কোলে তুলে হাঁটা ধরলো। জাঙ্কুকের এই আসমিক কাজে তে কিছুটা ভয় পেয়ে গেল, তাই জাঙ্কুকের গলা সে জড়িয়ে ধরলো যেন না পড়ে যায়। জাঙ্কুক তেকে গাড়ির কাছে নিয়ে গিয়ে ফ্রন্ট সিটে বসিয়ে সেও গিয়ে তার জায়গায় বসলো। গাড়িতে রাখা ফার্স্ট এড বক্সটা হাতে নিয়ে তের পাটা নিজের কোলের উপরে রেখে কাটা জায়গাটা ড্রেসিং করে দিল। শান্ত কণ্ঠে বলল, ওই পায়ে কি ব্যথা পেয়েছিস? মনে হয় মুচকে গেছে, তে শান্ত স্বরে বলে উঠল। জাঙ্কুকের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে বিড়বিড় করে বলল, উফো, বুকের ভিতরটা জ্বলে যাচ্ছে। জাঙ্কুকের অস্পষ্ট কথা শুনে তে বলে উঠল, কিছু বললে ভাইয়া? জাঙ্কুক কিছু বলল না। বাড়ির সামনে যখন জাঙ্কুক গাড়িটা এসে থামলো তখন রাত প্রায় 8টা। ড্রয়িং রুমে সবাই উপস্থিত। সবিনা রোজিকে আগে ঢুকতে দেখে সকলে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, এতক্ষণ আসার সময় হলো তোদের? সবিনা ঘরের ভেতর পা রেখে অবাক হয়ে যায়। সেখানে তাদের ফুপু এসেছে আর তার ফুপতো বোন জেনি এসেছে। তাদের কথোপকথনের মাঝেই বলে উঠল জাঙ্কুকের মা, হ্যাঁ রে, জাঙ্কুক কোথায়? ততক্ষণে পেছন থেকে কারো পায়ের শব্দ পেয়ে সবিন পেছনে ফিরে তাকিয়ে বলল, ওই তো ভাইয়ার দে। জাঙ্কুকের কোলে থেকে দেখে ড্রয়িং রুমে বসা সকলেরই যেন কলেজে আগুন ধরে গেল। জাঙ্কুকের দাদি চেঁচিয়ে বলে উঠল, এ কি দাদু ভাই, এই ঢিঙ্কি মেয়েকে তুমি কোলে তুলে নিয়ে এলে কেন? কি এমন হয়েছে যে ওকে কোলে তুলে আনতে হয়েছে? এগুলো ঠিক নয় দাদু ভাই, লোকে কি বলবে? বড় বৌমা, তোমার মেয়েকে সামনে রেখে বলে দিলাম। কিন্তু এই কথাগুলো জাঙ্কুকের উপর কোনো প্রভাব ফেলো না। তার চোখ শক্ত, দৃষ্টি নিবদ্ধ শুধু পড়ে থাকা তের উপর। সে কাউকে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। তে কারো শক্ত করে ধরে সোজা সিঁড়ির দিকে পা বাড়ালো। বড় বৌমা, তুমি কি অন্ধ হয়ে গেছো? দেখছো না মেয়েটা কিভাবে ডানা মেলছে? নিজের ভালো মন্দ বোঝার বয়স তো হয়েছে নাকি? এখনো সেই ঢং করার বয়স আছে তোমার? তে লজ্জায় আর অপমানে নিজের মুখটা জাঙ্কুকের বুকের মাঝে লুকিয়ে ফেললো। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে জাঙ্কুকের শার্ট ভিজিয়ে দিচ্ছে। এই তীব্র অপমানের চেয়ে যেন পায়ের চোটের ব্যথাটাও অনেক কম। তে ফিসফিস করে বলল, ভাইয়া প্লিজ নামাও আমাকে, আমি হেঁটে যেতে পারবো। সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা সবাই এমন করে কথা বলছো যেন কি না কি হয়ে গেছে। তোমরা সবাই এমন কেন বলো তো? জাঙ্কুক তার সামনে জেনিকে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকে সরে বলে উঠল, সামনে থেকে সরে দাঁড়া। দাদি, তোমাকে অনুরোধ করেছিলাম যাকে তাকে আমার সামনে পাঠাবে না। জাঙ্কুকের গম্ভীর কথাগুলো ড্রয়িং রুমের সবাইকে স্তব্ধ করে দিল। আর কারো কথার কোনো উত্তর না করে জাঙ্কুক বড় বড় কদমে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ড্রয়িং রুমে তখন যেন নীরব একটা বিস্ফোরণ ঘটে গেছে। জেনি এক কোণে দাঁড়িয়ে জাঙ্কুককে এক দৃষ্টিতে দেখল। এত সময় জাঙ্কুক চলে যেতেই ওর চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো, কিন্তু সাথে সাথে আবার মুছে ফেললো। তে ঘরের দরজাটা লাথি দিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়লো। আলতো করে তেকে বিছানায় শুয়ে দিল। তে সঙ্গে সঙ্গে জাঙ্কুকের থেকে দূরত্ব বজায় রাখতে বিছানার অন্য প্রান্তে সরে যাওয়ার চেষ্টা করলো এবং ওড়না দিয়ে নিজের মুখটা ঢেকে ঠুকরে কেঁদে উঠল। জাঙ্কুক বিছানার পাশে হাঁটু গেড়ে বসলো। তের ওড়নাটা আলতো করে সরিয়ে দিয়ে তার ভেজা 2 হাতে মুছে দিল। তোকে না বলেছিলাম ওদের কথায় কান না দিতে, ওদের কথায় চোখের পানি না আনতে? জাঙ্কুকের গলায় এখন আর কোনো জেদ নেই, আছে এক বুক ভাঙা হাহাকার। কিভাবে নেব না ভাইয়া? তে কেঁদে কেটে বলে উঠল, দাদি ঠিকই বলেছেন, আমি এই বাড়ির কেউ নয়। তোমরা সবাই আমার আপন হয়েও আমি তোমাদের কারোই আপন নয়। যারা তাকে পছন্দ করে না তাদের সামনে কখনো নিজের দুর্বলতা প্রকাশ করবি না, তাহলে ওরা আরো বেশি কাঁদাবে। এত বলার পরে বুঝতে পারছিস না কেন? তুই তো আমার জন্য যথেষ্ট, তাহলে আমি কেন তোর জন্য যথেষ্ট নয়? আমি তোমার বোন, আমি কিভাবে তোমার জন্য যথেষ্ট হতে পারি ভাইয়া? জাঙ্কুক চোখ জোড়া বন্ধ করে নিল। তে আবারও বলল, বাবার পরে তুমি এমন একটা ছায়া যার কাছে আমি একদম নিরাপদ। তুমি আমার বড় ভাইয়া। জাঙ্কুক এবার ভুরু জোড়া কুচকে বলে উঠল, তুই আমার পার্সোনাল মোবাইলের লক খুলেছিস তাই না? জাঙ্কুকের কথাটা তে হৃদয়ে গিয়ে বাড়ি খেলো, যেন বড় কোনো অন্যায় করে ধরা পড়ে গিয়েছে সে। তাই তুই আমার থেকে বারবার দূরে সরে যাচ্ছিস কেন? তোমার মোবাইলে এমন কি আছে তুই আছিস? জাঙ্কুকের সহজ স্বীকারোক্তিতে তে অবাক হয়ে তাকালো জাঙ্কুকের চোখের দিকে। জাঙ্কুক মলিন হেসে বলে উঠল, আমি তো সব কিছু লুকিয়ে রেখেছিলাম, এত তাড়া তো আমার ছিল না। আচ্ছা বলতো, আমি কি কখনো তোকে কোনোভাবে অপ্রস্তুত করেছিলাম? চুপ করে থাকবে না, উত্তর দিতে। তুই কোনো মতে আমতামতা করে না বলল, তাহলে সামান্য একটা কারণে তুই আমাকে সারাটা দিন এত কষ্ট দিলি কেন বলতো? তুই জানিস তোর সঙ্গে কথা না বললে আমি থাকতে পারি না, তুই মুখ ফিরিয়ে নিলে আমি দম নিতে পারি না। এত কিছুর পরও তোর মনে কি আমার জন্য একটুকু জায়গা হয়নি? তে এবার নিচু স্বরে বলে উঠল, হয়েছে তো, তুমি জানো না, বাবার পরে এই পৃথিবীতে তুমি আমার একমাত্র স্থান, যেখানে আমি আমার সব কিছু পাই। তুমি আমার খেলার সাথে, আনন্দের সাথী। তুমি আমার ভাইয়া, আমি তোমার আদরের ছোট বোন। জাঙ্কুক তের দিকে খানিকটা ঝুঁকে বলল, ওহো,
তুই আমার পিঞ্জরের অতি যত্নের পোষা পাখি, তুই ছাড়া আমার বুকের পিঞ্জর একেবারে শূন্য, এটা তোকে মানতেই হবে। আমি খুব ভালো করে জানি তুই আমার মন একদম বুঝে গেছিস। এই আমিটাকে তুই ছাড়া কেউ বোঝে না পাখি, কেউ না। তোকে আমি কেমন করে ছাড়বো বলতে পারিস? আমি তোর জন্য অপেক্ষা করবো আজীবন। শুধু বেলা শেষে এই আমার বুকে ফিরে আসিস, আমার কখনো ছেড়ে যাস না। কথাগুলো বলে জাঙ্কুক আর এক মুহূর্তে দাঁড়ালো না, পিছন করে চলে গেল। তের মনে হলো মানুষটা যেন চোখ মুছলো। জাঙ্কুক চলে যাওয়ার পর ঘরের ভেতরটা যেন এক নিথর শ্মশানে পরিণত হলো। তে বিছানায় স্তব্ধ হয়ে বসে রইল। তার কান দুটোতে এখনো জাঙ্কুকের শেষ কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। এতটা গভীরতা, একটা মানুষের ভালোবাসা এতটা হাহাকার লুকিয়ে থাকতে পারে, তার তের চেনা বড় ভাইয়ের দিকে তাকিয়ে কখনো টের পায়নি সে। তে ভাবেনি জাঙ্কুক এত সহজে সবকিছু স্বীকার করে নেবে। ঘরের দেয়ালগুলোর দিকে তাকালে তের দম বন্ধ হয়ে আসতে লাগলো। জাঙ্কুকের এই ভালোবাসাকে কিভাবে সংজ্ঞায়িত করবে? সমাজ, পরিবার আর নিজের লালিত বিশ্বাসের মাঝে এই অনুভূতি যে এক নিষিদ্ধ ঝড়ের মতো। বিছানা থেকে নেমে দাঁড়ানোর চেষ্টা করতেই পায়ে তীব্র টান পড়লো। সে ব্যথায় কুকিয়ে ওঠে, আবার বসে পড়লো। জাঙ্কুকের দাদি লাঠিটা মেঝেতে জোরে ঠুকে বলে উঠল, অনেক হয়েছে আর না। জাঙ্কুকের মাথা থেকে এবার তে নামের ভুট্টা নামাতে হবে। ন্যান্সি, তোর মেয়ে জেনির সাথে জাঙ্কুকের বিয়ের কথাটা এবার পাকা করতে হবে। জেনি এই বাড়িতে এলে তবে জাঙ্কুক লাইনে আসবে, আর ওই অলক্ষী মেয়েটার এই বাড়ি থেকে বিদায়ের ঘন্টা বাজবে। কোনায় দাঁড়িয়ে থাকা যে সব শুনছিলেন, কিন্তু তার মুখ ফুটে কিছু বলার ইচ্ছে হলো না। মেয়েটা যেখানে যাবে একটা না একটা অঘটন সেখানে ঘটবি। অন্তত বিয়ে দিয়ে তুই সহায়তা পারলে দায়িত্ব শেষ। মানুষটা গেল তো গেল, মাথার উপরে একটা অপায় রেখে গেল। রাত তখন প্রায় 2টা, সারা বাড়ি নিঝুম। তে অনুভব করলো হঠাৎ ওর ঘরের দরজাটা আলতো করে খুলে গেল। কোনো শব্দ হলো না। তেকে দরজাটা ভেতর থেকে বন্ধ করতে জাঙ্কুক বারণ করে দিয়েছে। এই ব্যথা পা নিয়ে বিছানা থেকে নেমে দরজাটা যেন বন্ধ না করে, আর কোনো সমস্যা হলে ওকে যেন ফোন করে। তাই তেও আর দরজা বন্ধ করেনি। তে ওর ভাগ্যটা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছে। তের মনে হলো ধীর পায়ে কেউ ওর ঘরে প্রবেশ করেছে। ওর প্রয়োজনে জাঙ্কুক ছাড়া এত রাতে ওর ঘরে আসার মতো লোক এ বাড়িতে নেই। তবে এই পায়ের শব্দ জাঙ্কুকের নয়। আচমকা তের পা থেকে পাতলা কাঁথাটা কেউ সরিয়ে ফেললো। ভয়ে জমে গেছে তে, মুখ দিয়ে কথা পর্যন্ত বের হচ্ছে না। হঠাৎ পায়ে ব্যান্ডেজের উপর তরজাতীয় কিছু ফেলা হলো। সঙ্গে সঙ্গে তে চিৎকার করে উঠল। ভয়ের কথা ভুলে গিয়ে উঠে বসে অন্ধকারে কাঁথা দিয়ে পা মুছতে শুরু করলো। পাশের ঘর থেকে জাঙ্কুক তের চিৎকার শুনে দৌড়ে এলো। তের চিৎকার এত জোরে ছিল যে বাড়ির প্রত্যেককে শুনতে পেল। ও চিৎকার করে যাচ্ছে। জাঙ্কুক দৌড়ে এসে তের ঘরে লাইট জ্বালিয়ে তেকে ধরলো। বললো, কি হয়েছে? এত চিৎকার কেন করছিস? ব্যথা পেয়েছিস কোথাও? তে ছটফট করে কাঁদতে কাঁদতে বলল, আমার পা। তের পায়ের দিকে তাকিয়ে জাঙ্কুক স্তব্ধ হয়ে গেল। বর্ষা পায়ে সাদা ব্যান্ডেজটা ভেদ করে টকটকে লাল রক্ত আর কাছে এক ধরনের তরল উপচে পড়ছে। ব্যান্ডেজের চারপাশের চামড়া ছাল উঠে তীব্র যন্ত্রণায় লাল হয়ে ফুলে উঠেছে। অ্যাসিড নয়, তবে তীব্র ঝাঁঝালো কোনো ক্ষয়কারী রাসায়নিক বা গরম ফুটন্ত কিছু একটা ঢেলে দেওয়া হয়েছে ওর ক্ষত বিক্ষত পায়ে। তে ব্যথায় বিছানায় ছটফট করে যাচ্ছে। জাঙ্কুক 1 সেকেন্ডও সময় নষ্ট করলো না। ও উন্মাদের মতো তেকে বিছানা থেকে করে তুলে নিল। জাঙ্কুকের নিজের 2 হাত দুটো কাঁপছিল, কিন্তু তেকে ও শক্ত করে বুকের সাথে মিশিয়ে ধরলো। তে, টাকা আমার দিকে, কিচ্ছু হবে না তোর, আমি আছি তো। জাঙ্কুকের কণ্ঠস্বর ঘরের দেয়াল চিরে বজ্রপাতের মতো শোনালো। ততক্ষণে তের চিৎকার শুনে বাড়ির প্রায় সবাই হস্তন্ত হয়ে ছুটে এসেছে ঘরের দরজায়। সবিন, তের বোন, এই অবস্থা দেখে অস্থির হয়ে ছুটে এলো। এ কি ভাইয়া, তের ভাই এসব কি? জাঙ্কুক তার ভাইয়ের প্রশ্নের কোনো উত্তর দেওয়ার মন মানসিকতায় ছিল না। সে থেকে কোলে নিয়ে দরজার দিকে এগোতেই দাদি লাঠি ঠুকে কর্কশ গলায় বলে উঠল, এত রাতে মেয়েটা আবার কি অলক্ষণে কাণ্ড ঘটালো? চিল্লাই পাল্লাই বাড়ি মানুষের ঘুম হারাম করে দিল। জাঙ্কুকের চোখ দুটো তখন রক্তবর্ণ ধারণ করেছে। দাদি, আমার সামনে থেকে সরে দাঁড়ান। যদি আমার তের কিছু হয়, এই বাড়ির একটা মানুষকে আমি আস্ত রাখবো না। কার এত বড় সাহস আমার বাড়িতে আমার দৌড় করার সামনে দিয়ে আমার জানের গায়ে হাত দেয়? জাঙ্কুকের চিৎকার করা কথা হতভম্ব সকলে। রাগে জাঙ্কুকের কপালে রক দুটো ফুলে উঠেছে। তা দেখে দাদি 2 পা পিছিয়ে গেল। জাঙ্কুক কাউকে পরোয়া না করে তেকে কোলে নিয়ে অন্ধকারের মাঝে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। সবিন আর এক মুহূর্তে দেরি না করে গাড়ির চাবি নিয়ে ভাইয়ের পিছনে ছুটল। হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তাররা দ্রুত তের পায়ের ব্যান্ডেজ কেটে ওয়াশ করতে শুরু করেছেন। তরল পদার্থটি ছিল তীব্র ক্ষারযুক্ত এক ধরনের কস্টিক সোডার দ্রবণ, যা পুরনো ক্ষতের উপর পড়ায় চামড়া পুড়ে গভীর ক্ষত তৈরি করেছে। পায়ের তলায় অতটা লাগেনি, ডাক্তার জানিয়েছে।
বাইরে করিডোরে জাঙ্কুক দেয়ালের উপর প্রচন্ড জোরে এক ঘষি মারলো। ওর হাতের আঙুলের গাঁট ফেটে রক্ত বের হতে লাগলো, কিন্তু সেই ব্যথার চেয়ে ওর বুকের ভেতরে আগুনটা বেশি তীব্র ছিল। সবিনী সে জাঙ্কুকের কাঁধে হাত রাখলো। ভাইয়া শান্ত হও, তীর এই অবস্থা, এখন যদি তুমি এভাবে পাগলামি করো তাহলে এ কেমন করে হবে বলো তো। ভোর 4টে নাগাদ কেবিন ঠিক করে তেকে কেবিনে শিফট করা হলো। কড়া ঘুমের ইঞ্জেকশন দেওয়ায় এখন শান্ত হয়ে ঘুমিয়ে আছে, তবে ঘুমের ঘোরও ও ঠোঁট দুটো কাঁপছে। জাঙ্কুক তের শিউরে বসে রইল। ওর এক হাত তের কপালে রাখা, আর অন্য হাতটা দিয়ে তের একটা বড় শীতল হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছে। ডাক্তার বলেছে এখানে 2 দিন থেকে যেতে, যাতে করে তারা নিয়ম করে ড্রেসিং করে দিতে পারে। ভোরের আলো তখন মাথার উপরে। ঠিক তখনই কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো তের মা। ওনার মুখটা বেশ ফ্যাকাশে। জাঙ্কুক ওনার দিকে না তাকিয়ে শীতল বরফ গলায় বলে উঠল, এখানে কেন এসেছো কাকিমণি? দেখতে এসেছো তোমার মেয়ে বেঁচে আছে নাকি মরে গেছে? যে একটা দীর্ঘ শ্বাস ফেলে তের ঘুমন্ত মুখটার দিকে তাকালো। ওনার চোখে কোনো মাতৃত্বের ছোঁয়া কি নেই, বরং এক অদ্ভুত উদাসীনতা। তিনি বলেন, জাঙ্কুক তোমার আচরণ বলে তুমি তাকে ভালোবাসো। সেটা কোনো ভাই বোনের ভালোবাসা নয়, কিন্তু এই ভালোবাসা ওর জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। তুমি যত ওকে আগলে রাখবে, এই বাড়ির মানুষ ওর উপর তত বেশি অত্যাচার করবে। জাঙ্কুক এবার চোখ তুলে তাকালো। ওনার কথা এক অদ্ভুত ইঙ্গিত। তুমি কি বলতে চাও কাকিমণি? স্পষ্ট করে বলো। কার রাতে তোমার দাদি তোমার ফুপুর সাথে কথা বলেছিল, জেনির সাথে তোমার বিয়ে পাকা করার কথা, আর ওরা থেকে এই বাড়ি থেকে বিদায় করতে চায়। কার রাতে তের ঘরে কে ঢুকেছিল আমি জানি না, তবে এটুকু জানি এই বাড়িতে থাকা তের জন্য নিরাপদ নয়। সকাল 10টা তের ঘুম ভাঙে। ও চোখ মেলতে দেখতে পেল জাঙ্কুক ওর দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের চোখ দুটো লাল, সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি ছেলেটা। তে ক্ষীণ কণ্ঠে বলল, ভাইয়া। তেকে থামিয়ে দিয়ে জাঙ্কুক বলে উঠল, কোনো কথা বলবি না তে, একদম চুপ। জাঙ্কুক আলতো করে তের কপালে নিজের অধরের স্পর্শ দিল। তে চমকে উঠল। বাধা দেওয়ার শক্তি ওর ছিল না, হয়তো ওর ভিতরের এক সত্তা আর এই আহ্লাদ ভীষণভাবে গ্রহণ করেছে নিজের অজান্তেই, তাই হয়তো ও নিজেই বাধা দিতে পারছে না। ঠিক তখনই কেবিনের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো জেনি। জেনির হাতে একটা ফুলের তোড়া, কিন্তু ওর মুখটা চেনা এক অপরাধবোধে নীল হয়ে আছে। ও তের বিছানার কাছে এসে দাঁড়ালো। জেনিকে কেবিনে ঢুকতে দেখি জাঙ্কুকের পুরো শরীর শক্ত হয়ে গেল। তের কপাল থেকে হাত সরিয়ে ও সোজা হয়ে দাঁড়ালো। জাঙ্কুকের চোখে সেই চিতার মতো হিংস্র চাহনি দেখে জেনি অজান্তেই এক পা পিছিয়ে গেল। হাতের ফুলের তোড়াটা কাঁপতে থাকে। জাঙ্কুক ধীরে ধীরে জেনির সামনে এসে দাঁড়ালো। সকাল সকাল এখানে কেন জেনি? সহানুভূতি দেখাতে নাকি তোমার কাজটা কতটা সফল হয়েছে তার নিজের চোখে পরখ করতে? জেনি ভয়ে একদম পিছিয়ে গেল। শুকনো ঢোক গিলল, আমতা আমতা করে বলে উঠল, ভাইয়া তুমি ভুল বুঝছো। আমি তো আসলে তেকে দেখতে এসেছি। ও আমার কত কাছের বোন। ও হাসপাতালে আর আমি আসবো না? আমি তোমাকে ভুল কখন বললাম আর কখন বুঝলাম? আর কি বললে বোন? জাঙ্কুকের ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। বোন শব্দটার অর্থ তুমি জানো? কারাতে যখন কস্টিক সোডা দিয়ে তের পা ঝসে দেওয়া হচ্ছিল, তখন তোমার এই বোন প্রীতি কোথায় লুকিয়েছিল? জেনি, একটা কথা কান খুলে শুনে রাখো, মিথ্যে নাটক সাজিয়ে আমার কাছে পার পাওয়া সম্ভব নয়। তে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে অত্যন্ত ক্ষীণ ও দুর্বল কণ্ঠে বলল, জেনি, না ভাইয়া, তুমি এসব কি বলছো? ও কেন এই কাজ করতে যাবে? ও তো আমার সবচেয়ে ভালো বন্ধু। জেনি তের দিকে তাকানোর সাহস পেল না। তার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। পরিস্থিতি বেগতিক দেখে ও দরজার দিকে পা বাড়াতেই জাঙ্কুক এক ছটকায় ওর পথ আটকে দাঁড়ালো। চোখ দিয়ে যেন আগুন ঝরছে। এত সহজে পার পাবে না জেনি। যাওয়ার আগে তের প্রশ্নের উত্তর দিয়ে যাও, কেন করেছো এই কাজ? তোমরা তো খুব ভালো বন্ধু। জেনি এক জায়গায় জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। তার মনের ভেতর তখন একদিকে তীব্র বিরক্তি আর অন্যদিকে ধরে পড়ে যাওয়ার এক ভয়ানক ভয় একসাথে যুদ্ধ করছে। ঠিক তখনই জাঙ্কুকের বজ্র কণ্ঠ শোনা গেল। সে সবিন বলে চিৎকার করলো। জাঙ্কুক চিৎকার করে ডাকতে কেবিনের বাইরে থেকে সবিন তড়িঘড়ি করে ভিতরে ঢুকলো। সবিনের হাতে একটা ছোট প্লাস্টিকের ব্যাগ, আর সেই ব্যাগের ভেতর থেকে একটা চকচকে নুপুর বের করলো। সবিন সকাল সকাল বাড়িতে গিয়ে তের রুম চেক করে এটা পেয়েছে। নুপুরটা দেখে জেনির চোখ চড়ক গাছ হয়ে গেল। ও নিজের ডান পায়ের দিকে তাকালো, সেখানে একটা পা খালি, নুপুরটা নেই। এইদিকে জাঙ্কুক নিজেকে শান্ত করার চেষ্টা করছে, ওইদিকে সবিন শক্ত গলায় বলে উঠল, তের ঘরের দরজার কোণে এটা পাওয়া গেছে জেনি। আর এই নুপুরটা যে তোর সেটা বাড়ির সবাই জানি। কাল রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তুই তখন ওর ঘরে ঢুকেছিলি, তাই না? কেবিনের ভেতর তখন পিন পতন নীরবতা।
জেনি দেয়ালে পিঠ ঠেকিয়ে দিল। ও বুঝতে পারছে ও পুরোপুরি ফেসে গেছে, কিন্তু তখনই ও কেঁদে বলে উঠল, আমি একা ছিলাম না ভাইয়া, আমি তের কোনো ক্ষতি করতে চাইনি, আমাকে আমাকে বাধ্য করা হয়েছে। জাঙ্কুক চোয়ার শক্ত করে বলে উঠল, কে তোকে বাধ্য করেছে, নাম বল। দুপুর গড়িয়ে যখন বিকেলের দিকে, তখন তের বাবা আসে। আর তের বাবাকে দেখা মাত্রই জাঙ্কুক বলে ওঠে, চাচু। জাঙ্কুককে থামিয়ে দিয়ে বলে উঠল তের বাবা, এসব কি করে হলো? আর জাঙ্কুক, এসব কি? বাড়ির ভিতরে এমন একটা অঘটন ঘটলো কেমন করে? তুমি তো ছিলে বাড়িতে। চাচু, আমি তো মাঝরাতে ওর ঘরে বসে থাকিনি, তাই না? তবে বাড়ির ভেতরে মানুষ ছাড়া বাড়ির কেউ তো আর হবে না। আমার বাড়িতে আমার এই মেয়েকে এত কষ্ট দেওয়ার মতো কি আছে? মানলাম অনেকে ওকে পছন্দ করে না, তাই বলে এভাবে আঘাত করার কথা নয়। কথা আছে চাচু, আমি জানি না তুমি বুঝতে পারছো না কি বুঝতে চাইছো না। চাচু, আমি একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, এত কিছু পর থেকে আমি ওই বাড়িতে কিছুতেই রাখতে পারবো না, আর আমারও ওই বাড়িতে থাকার বিন্দু মাত্র ইচ্ছে নেই। রাত অনেকটা গাঢ় হয়ে এসেছে। হাসপাতালের কেবিনে এখন শুধু তে আর জাঙ্কুক। সবিন বাইরে গেছে রাতের খাবার আনতে। কেবিনের জানলা দিয়ে ল্যাম্পপোস্টের আলো এসে পড়েছে তের মুখে। কড়া ওষুধের ঘরে ও আবার একটু ঘুমিয়ে পড়েছিল। এখন চোখ মেলতে দেখলো জাঙ্কুক ঠিক আগের মতো ওর পাশে বসে আছে। ওর একটা হাত জাঙ্কুকের শক্ত মুঠোয় বন্দি। তে আলতো করে নিজের হাতটা টানার চেষ্টা করতেই জাঙ্কুক আরও মুঠোটা শক্ত করলো। ও তের দিকে তাকিয়ে মৃদু হাসার চেষ্টা করে বলল, ব্যথাটা কমেছে? তে মাথা নাড়ালো। ওর চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। ফিসফিস করে বলল, ভাইয়া, আমাকে বাড়ি ফিরিয়ে নিও না, আমার ভয় করছে, সবাই কেমন যেন বদলে গেছে। জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেললো। তের চোখে জল নিজের আঙুল দিয়ে মুছে দিল। তারপর তের কপালে আলতো করে নিজের অধরে স্পর্শ দিল। তে এবার চোখ সরালো না, বরং জাঙ্কুকের এই স্পর্শ ওর নিরাপদ আশ্রয়। এখানে কোনো কামনা খুঁজে পায়নি। জাঙ্কুক তেকে আশ্বাস দিয়ে বলে উঠল, আমি তোকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে তোর আর ভয়ে ভীত হয়ে থাকতে হবে না। তে জাঙ্কুকের এমন কথা শুনে নিজের অজান্তেই জাঙ্কুককে ঝাপটে ধরলো। তের এমন কাণ্ডে জাঙ্কুক বেশ অবাক হলো। পরক্ষণেই মৃদু হেসে তেকে আরো নিজের সাথে আগলে নিল। পরদিন সকাল হতেই হাসপাতালে এক অদ্ভুত থমথমে পরিবেশ সৃষ্টি হলো। তের বাবা আর জাঙ্কুকের বাবা এসেছে। জাঙ্কুক গত রাতে বড় চাচাকে ফোন করে তেকে নিজের করে চেয়েছে। এই মুহূর্তে সে নিজের পিতাকে সম্পূর্ণ উপেক্ষা করে চাচার দিকে তাকিয়ে বলল, চাচু, আমি যা বলার বলে দিয়েছি। যেহেতু মেয়েটা তোমার, তাই তোমাকে বলার প্রয়োজন ছিল। আর আমি মনে করি আমার গার্জেন হিসাবে তুমি যথেষ্ট। তোমার কাছে আমার আর কোনো চাওয়া নেই, এটাই শেষ। বাকি যা চাওয়ার আমি রবের কাছে চেয়ে নেব। তোমার মেয়েকেও আমি প্রচুর চেয়েছি, আমি জানি তুমি আমাকে ফেরাবে না। জাঙ্কুকের গাম্ভীর্যপূর্ণ কথার আওয়াজে তে বেশ আগে ঘুম ভেঙে উঠে বসেছে। শুনেছে মানুষের প্রত্যেকটা বাক্য। তের জ্ঞান হওয়ার পর থেকে জাঙ্কুকের সঙ্গে কাটানো প্রত্যেকটা স্মৃতি মনে করলো। ওর কিছু হলে জাঙ্কুক যেন পাগল হয়ে যেত। তে চোখে আড়াল হলে বা সে যখন বাড়ি ছেড়ে কিছুটা দূরত্ব বজায় রাখলো, তখন ফোন করে না পেলে অস্থির হয়ে ফোন দিতেই থাকতো। বাড়ির সকলের নজরে যে এটা পড়েনি এমনটা নয়। দাদির গলা তো প্রায় শোনা যেত কটু কথা, তবুও জাঙ্কুক কখনো থামেনি। তে ভাঙাচোরার জীবনে কখনো কামনা বাসনার অনুভূতি আসেনি। ও কখনো গভীরে ভাবেনি কোন ভালোবাসা কেমন হতে পারে। হয়তো জাঙ্কুক এমনটা ভাবার সুযোগ দেয়নি। তের মনে হলো আর যদি জাঙ্কুককে ফিরিয়ে দেওয়া হয় তাহলে এই মানুষটা নির্ঘাত পাগল হয়ে যাবে। তের বাবা জাঙ্কুকের প্রতি উত্তরে বলে ওঠে, আর আমি যদি রাজি না হয় তাহলে তুমি কি করবে? আমি জোর করবো চাচ্চু, আমি নিজেকে একটুখানি ভালো রাখতে চাই। আমি নিশ্চিত তেকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। সুগা জাঙ্কুকের কাঁধে হাত রেখে বলে উঠল, আমি বাবা হয়েও নিজের মেয়েকে ঠিক মতো ভালো রাখতে পারিনি, কিন্তু আমি জানি তুই বেশ আগলে রাখতে পারবি ওকে। এই বিশ্বাস আমার তোর উপরে আছে। আমার তেকে তোর হাতে সঁপে দিলাম। বাবার মুখ থেকে এই সম্মতিটুকু শুনে তে আর নিজের কান্না চেপে রাখতে পারল না। ও দু হাতের মুখ থেকে দুকড়ে কেঁদে উঠল। এদিকে জাঙ্কুকের বাবা ক্ষোভ আর অসন্তুষ্টি নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন, কিন্তু জাঙ্কুকের তাতে বিন্দু মাত্র কিছু আসে গেল না। হাসপাতালে তের পাশে সবিনকে রেখে গিয়ে জাঙ্কুক বাড়িতে চলে গেল। এইদিকে তের বাবা ছেলে আর মেয়ের বিয়ের আয়োজন করতে কাজী অফিসের দিকে গেল। জাঙ্কুক নিজের বাড়িতে গিয়ে তে আর তার সমস্ত দরকারি জিনিসপত্র কাগজপত্র নিয়ে এলো। জাঙ্কুক বাড়িতে ঢুকেছে। রোজি দেখে সবাইকে খবরটা দিল। তখনই সবাই ড্রয়িং রুমে এসে উপস্থিত। জাঙ্কুককে বড় একটা লাগেজ ট্রেনে সিঁড়ি দিয়ে নামতে দেখে সবাই অবাক হয়ে যায়। দাদি লাঠি ভর দিয়ে বলে উঠল, এ কি দাদু ভাই, তুমি কোথায় যাচ্ছ? এলো তো 2 দিন হলো, কয়েকটা দিন থাকবে না? জাঙ্কুক গভীর দৃষ্টিতে তাকালো দাদির দিকে।
দাদি আমি চলে যাচ্ছি, পারলে আমার জন্য দোয়া করো। তুমি আমাকে কষ্ট করে লালন পালন করেছো, তোমার বংশধর বলে হয়তো ফেলে দিতে পারোনি, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারোনি, অবহেলা করতে পারোনি, সেই ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। তারপর জিহাফের দিকে তাকিয়ে বলল, কাকিমণি তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি, আমার নিজেকে ভালো রাখার জন্য, আমার প্রিয় মানুষটাকে ভালো রাখার জন্য। তোমরা তোমাদের মতো ভালো থাকো, পারলে আমায় আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও। কথাটুকু শেষ করে জাঙ্কুক সেখান থেকে চলে গেল, কাউকে কিছু বলার সুযোগটুকু দিল না। এইদিকে সুগা নিজ দায়িত্বে সব কিছুর আয়োজন করলেন, নিজের ছোট ভাইকেও সঙ্গে রাখলেন, বোঝালেন ছেলের জন্য কখনো তোর কাছে কোনো সময় ছিল না, এতটা দ্রুত বেড়ে গিয়েছে যে সে ফিরেও তাকায় না, তোর কাছে কোনোদিন কিছু চায়নি। আজ অন্তত ছেলেটার সুখের জন্য এখানে থাকিস। মা বোনের কথায় গুরুত্ব না দিয়ে ছেলেটার কথা একবার ভেবে দেখতে পারলে ভালো হতো। আর ভেবে চিনতে থেকে গেল ভাইয়ের পাশে। জাঙ্কুক প্রথমে অবাক হয়েছিল, তবে মুখে টু শব্দও করেনি। তে যেমন ছিল তেমনই ওকে কাজী অফিসে নেওয়া হয়েছে। তের মানতে কষ্ট হলো জাঙ্কুকের জন্য হৃদয় পড়ছে, তাই সে আর একটি বাক্য ব্যয় করেনি, কাঁপা কাঁপা হাতে কবুরনামা সই করলো। সব আনুষ্ঠানিকতা শেষে তের বাবা জাঙ্কুকের হাতে তেকে তুলে দিয়ে বলল, আমি আমার মেয়েকে ভালো রাখতে পারিনি, কিন্তু তুই ওর সম্পূর্ণটা খেয়াল রাখিস, ওকে দেখে রাখিস। জাঙ্কুকের ফ্ল্যাটে মোট 5টা রুম, ছোট ভাইয়ের জন্য আলাদা রুম গুছিয়ে দিয়েছে, সবাই সেখানে অবস্থান করেছে। জাঙ্কুক তেকে কোলে নিয়ে তার জন্য বরাদ্দকৃত রুমে রেখে এসেছে। জাঙ্কুক চলে গেল নিজের রুমে। এদিকে তে রুমটার চারদিকে তাকিয়ে অবাক হয়ে যায়, খুব নিখুঁত এবং সুন্দর করে সবকিছু সাজানো গোছানো। বেশ কিছুটা সময় নিয়ে সবকিছু পর্যবেক্ষণ করে দেখলো তে। ততক্ষণে জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে পড়েছে, তার হাতে একটা চমৎকার বক্সটা আলমারিতে নিজেই গুছিয়ে রাখলো আর বলল, চল তোকে ফ্রেশ হতে সাহায্য করি। আর হ্যাঁ, এই আলমারিতে তোর সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র আছে, জামা কাপড় থেকে শুরু করে সব। তেকে সাহায্য করে যাওয়ার পর থেমে পিছন ফিরে বলে গেল, আমায় ক্ষমা করিস তে, বড্ড জোর করে তোকে আমার সঙ্গে জুড়ে নিয়েছি, না হলে যে আমার বাঁচার উপায় থাকে না। তুই আমার, এইটুকুই আপাতত আমার হৃদয়ের স্বস্তি। তোর সান্নিধ্য পেতে আমার তো তাড়া নেই। কোনোদিন যদি আমাকে মন থেকে মেনে নিতে পারিস, সেদিন আমার বুকে আসিস, আমি ততদিন অপেক্ষা করব, প্রয়োজনে মৃত্যু পর্যন্ত। শুধু তুই অন্য কোথাও চলে যাস না। আলমারিতে মাত্র যে বক্সটা রেখেছি ওখানে একটা শাড়ি আছে, যদি কোনোদিন মনে হয় আমার ঘরে তুই আসবি, আমার বুকে মাথা রেখে ঘুমাবি, সেদিন ওই শাড়িটা পরে আমার ঘরে আমার জন্য অপেক্ষা করিস। তে স্তব্ধ হয়ে বসে রইল। জাঙ্কুক চলে গেল। এই মানুষটার ভালোবাসার গভীরতা মাপার সাধ্য তের নেই। দেখতে দেখতে ঢাকায় ওদের জীবনের 6টা মাস পার হয়ে গেল। তের পায়ের ক্ষতটা যতদিন ছিল, জাঙ্কুকের যত্ন আর ভালোবাসার কোনো কমতি ছিল না। তে এখন সুস্থ, ভার্সিটিতে নিয়মিত ক্লাস করা, সবানের সঙ্গে দুষ্টমি, মন চাইলে এই ঘর থেকে ওই ঘরে পাখির মতো উড়ে বেড়ানো, এগুলোই তের নিয়মিত রুটিন। এই রুটিনের ভিতরে স্পেশালভাবে জাঙ্কুক তো আছি। সেদিন বিকেলে সবিন ওর এক বন্ধুর সাথে দেখা করতে বাইরে গিয়েছিল। জাঙ্কুকও জরুরি কিছু কাজে বের হয়েছিল। সচরাচর দুজন থেকে একা ছেড়ে যায় না। তে বাসায় বসে বোরিং ফিল করছিল, তাই ভাবলো জাঙ্কুকের পছন্দের কিছু বানাবে, কিন্তু পছন্দের ডেজার্ট বানাতে গিয়ে দেখলো কিছু একটা মিসিং। তাই সে প্রয়োজনীয় জিনিসগুলো আনতে নিচে চলে গেল, কাউকে কিছু না জানিয়ে। এদিকে জাঙ্কুক নির্দিষ্ট সময়ের পূর্বেই কাজ শেষ করে ফিরে এলো। কলিং বেল বাজে কোনো সারা শব্দ না পেয়ে ওর বুকের ভেতরটা কেমন ধক করে উঠলো। মেয়েটাকে একা ঘরে রেখে গিয়েছিল, কোনো বিপদ আপদ হয়নি তো? জাঙ্কুক নিজের চাবি দিয়ে দরজাটা খুলে ফেললো। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু তে কোথাও নেই। মুহূর্তের মধ্যে জাঙ্কুকের চোখের সামনে অন্ধকার নেমে এলো। ওর মাথার ভেতরে সমস্ত শিরা যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। হঠাৎই জাঙ্কুক শুনতে পেল দরজা খোলার শব্দ। তে হাতে একটা ছোট প্লাস্টিকের ব্যাগ নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে, পাশেই দাঁড়িয়ে আছে সবিন। তে সোফার সব থেকে বেরিয়ে দেখে সবিনও ফিরে এসেছে, তাই দুজনে একসঙ্গে ফ্ল্যাটে ঢুকে জাঙ্কুকের দিকে তাকাতেই তের হাতের ব্যাগটা মেঝেতে পড়ে গেল। তেকে দেখা মাত্রই জাঙ্কুক এক ঝটকায় তেকে নিজের বুকের ভেতর টেনে নিল। এত তীব্র জোরে তেকে জড়িয়ে ধরলো যে তের দম বন্ধ হওয়ার উপক্রম হলো। জাঙ্কুকের সারা শরীর তখনও থরথর করে কাঁপছে। তের গেরবা দেশে মুখ গুজে বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে উঠলো জাঙ্কুক। ভাঙা শব্দে বলে উঠলো, কোথায় গিয়েছিলি তুই? কেন গেলি আমাকে না বলে? তোকে না বলেছি আমাকে কিছু না বলে তুই কোথাও যাবি না? তে জাঙ্কুকের এই রূপ দেখে একদম স্তব্ধ হয়ে গেল। ও জাঙ্কুকের পিঠে নিজের কাঁপতে থাকা হাত দুটো রাখলো। মনে মনে ভাবলো, পাগল নাকি এই মানুষটা? মাত্র কয়েক মুহূর্তে কেউ এতটা পাগলামি করে?
তে নরম কণ্ঠে বলে উঠল, আমি কোথাও যাইনি ভাইয়া, এই তো আমি তোমার কাছেই আছি। তোমাকে ছেড়ে আমি কোথায় যাবো বলো তো? আমি কোথাও যাইনি। জাঙ্কুক তেকে বুক থেকে একটু সরিয়ে ওর মুখের দিকে তাকালো। সেই চোখে তখনও হারানোর এক তীব্র আতঙ্ক। তের 2 মিনিটের অনুপস্থিতি যেন নিজের পুরো পৃথিবী হারিয়ে ফেলেছিল। জাঙ্কুক তের কপালে নিজের কপাল ঠেকে ফিসফিস করে বলল, আর কখন আমাকে না বলে চোখে আড়াল হবি না, আমি সত্যিই পাগল হয়ে যাব। কথাটা বলে সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না, নিজের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। তে কাঁপতে থাকা শরীরটা নিয়ে সেখানেই বসে পড়ল। সবিন দূরে দাঁড়িয়ে সবটাই দেখলো। এতটাও গভীর ভালোবাসা হয় বুঝি? হয়তো এই তো তার ভাই ভালোবাসে। সবিন ধীর পায়ে এগিয়ে গিয়ে ফার্স্ট এড বক্সটা তের সামনে এগিয়ে দিয়ে বলল, ভাইয়ের হাত থেকে রক্ত পড়ছে, তে নে, এটা নিয়ে ভাইয়ের কাছে যা। সবিনের কথা তের হুঁশ ফিরল। ও দেখেছে রক্ত কেমন করে পড়েছে। পাগল লোকটা এতটুকু সময়ের মধ্যে হাত থেকে রক্ত ঝরিয়ে ফেলেছে। তে সবিনের হাত থেকে বক্সটা নিয়ে ছুটল জাঙ্কুকের ঘরের উদ্দেশ্যে। দরজা ধাক্কাতে ধাক্কাতে ডাকতে লাগলো, ভাইয়া দরজাটা খোলো। তে নিজের ঘরে যা, বিরক্ত করিস না, আমাকে একটু একা থাকতে দে প্লিজ। ভাইয়া দরজাটা খোলো, বললাম তো নিজের ঘরে যা, আমার ভালো লাগছে না, আমাকে একটুখানি একা থাকতে দে প্লিজ। তুমি দরজা না খুলে আমি কিন্তু আমার নিজের হাতও কেটে ফেলবো। কথাটা বলার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। জাঙ্কুক শক্ত গলায় বলে উঠল, খুব সাহস হয়েছে তাই না? যা মুখে আসে তাই বলে যাচ্ছিস। জাঙ্কুককে আর কিছু বলতে না দিয়ে তে তার হাত ধরে টেনে নিয়ে বিছানায় বসালো। যত্ন করে তার হাতটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। জাঙ্কুক টু শব্দ করলো না, শুধু দেখলো তার পাখিটাকে। সেদিনের পর কেটে গেল আরো কয়েকটা দিন। সবিন জানিয়েছে কাল সে 2 দিনের জন্য বাড়িতে যাবে। তে চলে আসার পর বাড়ি থেকে বেশ কয়েকবার দাদি আর বাকিরা যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা করেছিল, তবে জাঙ্কুক তাদের কোনো সুযোগই দেয়নি। তাছাড়া তের বাবা খুব সুন্দর করে অনেকটা ম্যানেজ করে রেখেছে। সবিন চলে যাওয়ায় জাঙ্কুক কাজ থেকে 2 দিনের অবসর নিয়েছে। তেকে একা ছেড়ে কাজে যাওয়ার সাহস তার হচ্ছে না। কাজের খালা এসে রান্নাবান্নার কাজ গুছিয়ে রেখে যাওয়ার সময় তে তাকে পরের দিনের ছুটি দিয়ে পাঠিয়ে দিল। সারাটা দিন জল্পনা কল্পনা করে নিজেকে তৈরি করলো তে। রাতের খাবারও খেয়েছে দুজনে প্রতিদিনকার মতোই। তেরা জাঙ্কুকের দিকে তাকাতে ভীষণ লজ্জা হচ্ছে। জাঙ্কুক অবশ্য খেয়াল করেছে তের মতিগতি, তবে সে কিছু জিজ্ঞাসা করেনি, না তো কোনো কারণ উদ্ঘাটন করার চেষ্টা করেছে। মেয়েটার প্রতি তার সম্পূর্ণ বিশ্বাস আছে। তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা সেভাবে গড়ে না উঠলেও তাদের ভিতরের আগের বন্ধনটা এখনও অটুট রয়েছে। তে কোনোরকম খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে দিল। তা দেখে এবার জাঙ্কুক বড্ড চিন্তিত হলো। তবু কিছু না বলে চিন্তিত মুখে নিজের ঘরে চলে গেল। ল্যাপটপটা নিয়ে বারান্দায় চলে গেল আর কিছু কাজ গুছিয়ে নিতে। তে সেই প্রথম দিনের বক্সটা খুলে অবাক হয়ে গেল। ভেতরে দারুণ একটা জামদানি শাড়ি, তার সঙ্গে ম্যাচিং করে প্রয়োজনীয় অর্নামেন্টস। তে সব কিছু দিয়ে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলল। চোখে একটু কাজল, ঠোঁটে লিপস্টিক, অতপর নিজেকে আয়নায় দেখে নিজে লজ্জা পেল। তে নিজেকে আজ একজনের জন্য সাজিয়ে তুলল। মানুষটা তাকে এই অবস্থা দেখলে ঠিক কেমন রিয়াকশন দেবে ভেবে পেল না। তে এসব ভেবেই 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। যেদিন মানুষটার ভিন্ন ভালোবাসার কথা জেনেছিল সেদিন তে নিজেকে ভারী অসহায় লেগেছিল। আর সময় পরিবর্তনে আস্থা অন্য রূপ নিতে বাধ্য হলো যেন। ঘণ্টাখানেক কাজ করে জাঙ্কুক ঘরের উদ্দেশ্যে উঠে দাঁড়ালো। ভেবে নিল একবার থেকে দেখে নিবে মেয়েটা ঠিক আছে কিনা। ঘরে এসে ল্যাপটপটা যথাস্থানে রেখে ঘুরে দাঁড়াতেই কেঁপে উঠল জাঙ্কুক। আচমকা বুকের মধ্যে ধরাস করে উঠল যেন। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে আবারও চোখ মেরে তাকালো। আবারও হ্যালোসিলেশন নিশ্চয়ই। জাঙ্কুকের গলা শুকিয়ে এলো। সাইড টেবিলে রাখা পানির গ্লাস থেকে ঢক ঢক করে পানি গিলে ফেললো। দক্ষিণ দিকে জানালার পাশে দাঁড়ানো জাঙ্কুকের এক টুকরো দুনিয়া। মেয়েটা পেছন ফিরে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। জাঙ্কুকের মনে হলো ওর শরীর কাঁপছে, তবুও সে কাঁপা পায়ে এগিয়ে গেল জানালার কাছে। বড্ড ভয় নিয়ে হাতটা বাড়লো, যদি ছুতে গেলে হারিয়ে যায়। তে আকাশের দিকে তাকিয়ে থাকলো, তার সমস্ত মনোযোগ পেছনের দিকে। তারও যেন হৃৎপিণ্ড কাঁপছে ভীষণভাবে। কাঁধে জাঙ্কুকের আলতো স্পর্শ পেয়ে পেছনে ফিরে তাকালো, দৃষ্টি ফেললো গভীর চোখ জোড়ায়। জামদানি শাড়িতে তেকে ঠিক এক টুকরো অপ্সরার মতো লাগছিল। জাঙ্কুকের তবুও যেন বিশ্বাস হচ্ছে না। তের চোখ থেকে এক ফোঁটা পানি গড়ালো। জাঙ্কুকের স্তব্ধ নয়ন জোড়ার দিকে তাকিয়ে নিজে জাঙ্কুকের বুকে মাথা রাখলো, জড়িয়ে ধরলো শক্ত করে। জাঙ্কুক নিজের থেকে ছট করে ছাড়িয়ে নিল তেকে। মেয়েটা ভারী অবাক হলো। জাঙ্কুক 2 হাত দিয়ে তের গা ছুঁয়ে বলল, তুই সত্যি এসেছিস? না, নিশ্চয়ই আমার কল্পনা। ওই ঘরে গিয়ে বরং আমি একবার দেখে আসি। তে দাঁড়িয়ে শুনলো লোকটার কথা। জাঙ্কুক যখন ঘুরে চলে যেতে নিল, তে জাঙ্কুকের হাতটা ধরে ফেললো। আমি সত্যি এসেছি তোমার কাছে, সারা জীবনের জন্য। জাঙ্কুক কয়েক সেকেন্ডের জন্য থমকে দাঁড়ালো। না,
এটা আর তার কল্পনা নয়, এটা বাস্তবেই হচ্ছে। আচমকায় জাঙ্কুক তেকে ধরে তে সারা মুখশ্রীতে নিজের ভালোবাসার পরশ এঁকে দিল। এক পর্যায়ে শক্ত করে জড়িয়ে ধরল, যেন বুকের ভেতর লুকিয়ে ফেল ব্যস্ত মানুষটাকে। সময়টা অনুমান করে রাখে নিতে, তবে পা দুটো যেন ব্যথা হয়ে গেল। ওর মনে হলো ওর কাঁধটা ভিজে যাচ্ছে, কিছু বলল না, সময় দিল জাঙ্কুককে। জাঙ্কুক তের গৃবাদেশে অধৈর্যরা ডুবিয়ে দিয়ে বলে উঠল, আমি জানতাম তুই ঠিক আমার কাছে আসবি, আমার ভালোবাসা মিথ্যে নয়। তেকে ছেড়ে দিয়ে তের মুখখানা নিজের হাতের আদলে নিয়ে বলে উঠল, এই পাখি, কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আমি মরে যাব জানিস তো। এমন কথা কেন বলছো? আমায় কষ্ট দিতে খুব ভালো লাগে বুঝি? কোথায় যাব আমি? হ্যাঁ, এই তুমি ছাড়া এই তের আছে কেউ নাকি? তের বাকি কথা শেষ হওয়ার আগে জাঙ্কুক তের অধৈর্যরা নিজের দখলে নিয়ে নিল, চালতে লাগলো নিজের রাজত্ব। তের চোখ প্রথমে বড় বড় হয়ে গেল, পরক্ষণেই জাঙ্কুককে সে সায় দিতে শুরু করলো। জাঙ্কুক এই অবস্থায় তেকে বেডে নিয়ে গেল, অতি সন্ধিপনে তেকে শুয়ে দিয়ে নিজে তের উপর উঠল। তের কপালে, তের গালে ও নাকে নিজের ভালোবাসার পরশ এঁকে দিল। তে চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে। এই দম বন্ধ করা অনুভূতি সে আর আগে কখনো অনুভব করেনি। আস্তে আস্তে জাঙ্কুক তের গিবাদেশে চলে গেল, তারপর বক্ষ পেঞ্জিরায়। সেখানে কিছুক্ষণ নিজের মাথা রেখে তেকে গভীরভাবে স্পর্শ করা শুরু করে। তে সারা শরীর শিউরে উঠছে বারংবার জাঙ্কুকের স্পর্শে। সে জাঙ্কুকের চুল খামচে ধরতেই জাঙ্কুক আরো বেশি উন্মাদ হয়ে গেল। সে আবার তের অধৈর্যরা নিজের দখলে নিয়ে নেয়। কিছু সময়ের মধ্যেই দুজনের জামা কাপড়ের আশ্রয় হয় মেঝেতে। পুরো রুম জুড়ে ঘন ঘন নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। তে সুখ আদরে মৃদু হাঁসফাঁস করছে। এদিকে জাঙ্কুক তার কাজ চালিয়ে যাচ্ছে। তেকে নিজের ভালোবাসা সিক্ত করে ফেলেছে। আর এই গল্পের সমাপ্তি এখানেই।